গুড মর্নিং স্টুডেন্টস। সবাই এসেছো পড়তে? আচ্ছা, তোমাদের জিওগ্রাফি আছে না আজকে? তোমাদের এর আগের যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম সেই চ্যাপ্টারটার পরে আজ একটা নতুন চ্যাপ্টার ধরতে চলেছি। নদী চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, আজকে কি পড়াবো? নদী চ্যাপ্টারটা একদম তোমাদের এই যে টেক্সট বইটি রয়েছে, টেক্সট বইয়ের পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত প্রশ্নগুলো আজকে কভার করা হবে। ঠিক আছে, প্রত্যেকে এক খাতা খোলো। আচ্ছা অর্পণ, বল, নদী দেখেছিস কখনো? হুম, নদী দেখেছিস। আর কে কে নদী দেখেছিস? সবাই দেখেছিস? আচ্ছা, নদী দেখতে কিরকম? দড়ির মতন বয়ে চলা জলের স্রোত। কিন্তু আচ্ছা, আমরা কোথায় বাস করি? নদিয়া জেলায়। নদিয়া জেলাটা কি সমভূমি? তো সমভূমি তো। কিন্তু তোরা কি জানিস যে নদী শুধুমাত্র এরকম সমান জায়গাতে বয়ে চলে না? নদীর সৃষ্টি কোথায় জানিস? পাহাড়ে। তাহলে সেই নদী সেই সুদূর পাহাড় থেকে বয়ে এসে নদী কোথায় পড়ছে? মালভূমিতে। মালভূমির পর নদী কোথায় পড়ছে? সমভূমিতে। আচ্ছা, তাহলে তোদের কিছুটা তোদের ধারণা ক্লিয়ার আছে, তাই তো? তাহলে নদী একটা পাহাড় থেকে বা পর্বত থেকে, তাই তো, নদীটার কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে বা নদীটার উৎপত্তি হচ্ছে। সেই নদীটা উৎপত্তি হতে হতে নদীটা বয়ে যাচ্ছে কোথায়? মালভূমির ওপর দিয়ে, তাই তো রে? সেই মালভূমির ওপর দিয়ে বয়ে গিয়ে নদী সর্বশেষে আমাদের কোথায় এসে পড়ছে? সমভূমিতে, যেখানে কি আমরা বাস করি। তাহলে আমরা যে নদীটা দেখি সেই নদীটা কোথাকার নদী? আচ্ছা, তাহলে আমরা কোথায় বাস করি? সমভূমিতে। আমরা যে নদীটা দেখেছি সে নদীটা কোন নদী? এই সমভূমির ওপর বয়ে যাওয়া নদী। কেউ যদি পাহাড়ি এলাকায় ঘুরতে যাস, কেউ কি গিয়েছিস? যাসনি, তাই তো? যদি ঘুরতে যাস তখন তোরা দেখতে পারবি যে পাহাড়ি অঞ্চলের নদী কি রকম হয়। কিংবা কখন যদি মালভূমি অঞ্চলে ঘুরতে যাস তখন দেখতে পাবি মালভূমি অঞ্চলের নদী কিরকম হয়। কিন্তু আমরা প্রত্যেকে সমভূমিতে বাস করি, তাই সমভূমি অঞ্চলের নদী সম্পর্কে আমরা কি একদম সম্পূর্ণ জানি। কিন্তু আমাদের কি জানতে হবে? আমাদের নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে অর্থাৎ উৎস, এবং নদী যেখানে গিয়ে শেষ করছে অর্থাৎ মোহনা, আমাদের এই উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ নদীর যে গতিপথ পুরোপুরি আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? এইটুকুনি বুঝতে পেরেছিস সবাই? হুম, বুঝতে পেরেছিস এটুকুনি? একটা নদীর উদাহরণ বলতো তো সবাই। গঙ্গা নদী। গঙ্গা নদী আমাদের কি বাড়ির কাছে মায়াপুরে রয়েছে, তাই তো? মায়াপুর ওপর দিয়ে বয়ে গেছে। ওখানে কি নাম নিয়েছে জানিস গঙ্গার? ভেরি গুড, ভাগীরথী। কে বললো? সুজয়। গুড বয়। আচ্ছা, তাহলে আমি বললাম যে নদী সৃষ্টি হচ্ছে কোথায়? পাহাড়ি অঞ্চলে। কোথায়? তাহলে প্রথম প্রশ্ন, নদী যেখানে সৃষ্টি হচ্ছে তাকে কি বলা হয়? উৎস। ভেরি গুড। তাহলে প্রথম প্রশ্ন লেখো, উৎস কাকে বলে? লেখো, উৎস কাকে বলে? তাহলে নদী যেখানে সৃষ্টি হচ্ছে সেটাকে কি বলে? উৎস বলে। তাহলে নদী কোথায় সৃষ্টি হয়? সবসময় উচ্চবর্তী এলাকায়। সবসময় কোথায়? উচ্চবর্তী এলাকায়, তাই তো? তাহলে
নদী সৃষ্টি হচ্ছে সাপোজ এই পাহাড়ি অঞ্চলে একটা পাহাড় বা পর্বতের চূড়া থেকে নদীটার কি সৃষ্টি হচ্ছে। তো নদীটা যেখানে সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু নদীর উৎস, সেটাই কি নদীর উৎস, মনে থাকবে। এবং এই যে জায়গাটা সৃষ্টি হচ্ছে এই জায়গাটায় নদীর গতি থাকে পার্বত্য গতি। কি গতি? কেন পার্বত্য গতি বলছে? পর্বত থেকে সৃষ্টি বলে নদীর কি গতি বলছে? পার্বত্য গতি। এবং সেই নদী পার্বত্য গতিতে বয়ে এসে নদী কোথায় পড়ছে? ঢেউ খেলানো রাস্তায়, অর্থাৎ মালভূমি অঞ্চলে। কোন অঞ্চলে? মালভূমি অঞ্চলে। এই জায়গাটা নদীর কি গতি থাকে জানো? মধ্যগতি। গুড। তাহলে এই মধ্যগতি থেকে নদী বয়ে এসে নদী চলে আসছে আমাদের সমভূমি অঞ্চলে। এই যে নদী সমভূমি অঞ্চলে চলে আসছে, এই সমভূমি অঞ্চলটাকে নদীর কি গতি বলা হয়? নিম্ন গতি। ভেরি গুড সঞ্চিতা। এবং নদী কিন্তু এই সমভূমি অঞ্চল থেকে এসেই কোনো একটা বড় সাগর বা মহাসাগরে এসে নদী কি মেশে বা পতিত হয়। এই যে নদীটা এসে মিশলো, সাপোজ ধরো এটা একটা মহাসাগর, এটা কি মহাসাগর। এই যে নদীটা এসে মিশলো, এই যে মিলনস্থলটা, এটাকে কি বলে? কে বললো? নাম কি? সঞ্চিতা বললি? আরো একজনের নাম শুনলাম, কে বললো? অনিমেষ, তাই তো? আচ্ছা, তাহলে নদী পার্বত্য গতিতে নদীর সৃষ্টি হলো, মধ্যগতিতে মালভূমির উপর বয়ে গেল এবং সমভূমিতে এসে পড়ে নদী শেষে কোথায় মিললো? মহাসাগরে বা কোনো একটা বড় সাগরে। সেটাকে কি বলছি আমরা? মোহনা। এইটুকুনি সবাই ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এইটুকুনি? তাহলে আমরা নদীর উৎস এবং মোহনা কি সেটা জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে কি জানলাম? নদীর তিনটি গতি সম্পর্কে জানলাম, তাই তো? গতির যে শ্রেণীবিভাগ, তাহলে নদীর গতির শ্রেণীবিভাগকে কটি ভাগ করছে? কি কি? পার্বত্য গতি, এটার আরেকটা নাম আছে, কি বলতো? উচ্চ গতি, মধ্য গতি, আর হচ্ছে নিম্ন গতি। গুড। কিন্তু এইবার আমাদের জানতে হবে হঠাৎ আমরা এরকম নদীর গতি কেন পড়তে যাচ্ছি, এর পিছনে তো কোনো কারণ আছে। এবার আমাদের জানতে হবে যে নদী, এই যে তিনটে গতির ভাগ করলাম, এই তিনটে গতিতে নদী কি কি কাজ করে, কি জানতে হবে? কি কি কাজ করে। তো নদী উচ্চ গতিতে সবসময় কাজ করে হচ্ছে ক্ষয় কাজ। কি কাজ করে? ঠিক আছে। এই নদী যখন উচ্চ গতিতে থাকে তখন নদী উত্তাল মাতাল থাকে। কি থাকে? উত্তাল মাতাল। নদীর কোনো বুদ্ধি থাকে না, কোনো বোধ থাকে না, কোনো জ্ঞান থাকে না। কি থাকে না? কোনো বুদ্ধি থাকে না, কোনো বোধ থাকে না, কোনো জ্ঞান থাকে না। নদী সামনে যা পায় তাকে ভেঙে চুরমার করে দিয়ে নদী সামনের দিকে এগিয়ে যায়। নদী কিচ্ছু দেখে না, নদীর জলের স্রোত, ঠিক আছে, এতটাই শক্তিশালী, নদী ওই সময় কি কিচ্ছু দেখে না, সামনে যেটাই দেখতে পাবে সেটাকে একদম ভেঙে দিয়ে পুরো চলে যাবে। ঠিক আছে। তাই জন্যই উচ্চ গতিতে নদী কি কাজ করছে? ক্ষয় কাজ। এইবার নদী যখন মধ্য গতিতে এসে পড়ে তখন নদীর শক্তি কিছুটা কমে, নদীর শক্তি কিছুটা কমে। এবার নদী উচ্চ গতিতে যখন আসছে, একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন আসছে, যখন নদী ধর তাহলে সামনে কোনো বড় বড় পাথর টিলা পড়বে, তাহলে সেগুলোকে ভাঙবে। এইবার যেগুলোকে ভাঙছে নদী সেগুলোকে তো নিচে রেখে দেবে না, সেগুলোকে কি করবে? নদী বয়ে নিয়ে চলে আসবে। সঞ্চয় পরে করছে, আগে কি করবে? বয়ে নিয়ে চলে আসবে। কি করবে? বয়ে নিয়ে চলে আসবে। তো সেগুলোকে বয়ে নিয়ে এসে কোথায় ফেলে? এই মধ্য গতিতে, অর্থাৎ এই মালভূমি অঞ্চলে। ঠিক আছে। নদী যখন মালভূমি অঞ্চলে যায় নদী তখনও কিন্তু উচ্চ গতিতেও বহন করছে ক্ষয় করে, মধ্য গতিতেও কিন্তু বহন করে, মধ্য গতিতেও কি করে? বহন করে। এবং বহনের সঙ্গে সঙ্গে কিছুটা সঞ্চয় করে। কি করে? কিছুটা সঞ্চয় কেন করে? নদীর গতিটা কিছুটা পরিমাণ কি হয়? কমে যায়। তাই জন্য নদী কিছুটা সঞ্চয় করে। ঠিক আছে। এবং
নদী যে কিছুটা সঞ্চয় করলো এবং মালভূমি অঞ্চল থেকে নদী যখন এসে পড়ছে কোথায়, সমভূমি অঞ্চলে, তখন আর নদীর শক্তি ক্ষমতা থাকে না বললেই চলে। তাই বলে আমরা কিন্তু দেখলে কিন্তু কি মনে করব, নদীর ক্ষমতা কিন্তু বিরাট, কিন্তু এই নদীর ক্ষমতা নদীর উচ্চ গতি বা মধ্যগতির কাছে কিছুই না। কিন্তু আমরা যদি সাপোজ আমাদের বাড়ির পাশে নদীটিকে দেখতে চাই, গঙ্গাকে যদি দেখতে চাই, আমাদের কি মনে হবে, বাপরে বাপ, নদী তো বিশাল উত্তাল হয়ে আছে, কিন্তু এই ক্ষমতার কাছে ওই ক্ষমতা কিছুই না। ক্লিয়ার? তো এই নিম্ন গতিতে এসে নদীর গতির ক্ষমতা কি হয়, একটু একটু না অনেকটাই কমে যায়। তখন আর নদী এই বহন কাজটা এখানে এসে করতে পারে না। তখন নদী কি করে, সঞ্চয় করে। কি করে, সঞ্চয়। তাহলে নদী উচ্চ গতিতে কি করে, ক্ষয় কাজ করে, মধ্য গতিতে কি করে, বহন কিছুটা সঞ্চয়, নিম্ন গতিতে কি করে, সঞ্চয় কাজ করে। তাই তো? এইবার আমাদের কি জানতে হবে, এই যে তিনটে কাজ, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এই ক্ষয় কাজের বলে নদী বিভিন্ন বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। কি করে, বিভিন্ন বিভিন্ন আকারের ভূমিরূপ তৈরি করে। আমাদের সেই ভূমিরূপ গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কেমন? তাহলে নদীর আমরা তিনটি গতি সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার তোদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। তোরা তো বললি প্রত্যেকে নদী দেখেছিস, তাই তো? তাহলে এমন একটা নদীর নাম বল যে নদীতে ওই যে তিনটে গতির কথা বললাম, তিনটে গতি দেখা যায়। গঙ্গা। যখন গঙ্গার কথা বললি, তাহলে গঙ্গা সম্পর্কে একটু জানা যাক। আচ্ছা বলতো, গঙ্গার উৎস কোথায়? কোথায় রয়েছে সেটা? কোথায় রয়েছে? কোন পাহাড়ে? গাঙ্গোত্রী হিমবাহের, গুড। গোমুখ গুহা থেকে নদীটা কি সৃষ্টি হচ্ছে, এবং সেই নদী বয়ে এসে কোথায়, হিমালয়, যেটা আমাদের ধারের কাছেরও বাইরে, তাই তো, হাতের ধারের কাছেরও বাইরে, সেই হিমালয় থেকে নদী বয়ে এসে আমাদের বাড়ির কাছে দেখতে পাচ্ছি নদীটিকে, তাই তো, আমাদের মায়াপুরে, একদম বাড়ির কাছে, তাই তো রে? দেখা যায় কি যায় না, একদম আমাদের কাছেই। তাহলে সেই নদী কোথায়, হিমালয়, সেইখান থেকে নদী বয়ে এসে উচ্চ গতি মধ্য গতি কভার করে সেই নদী আমাদের এই সমভূমি অঞ্চলে ভাগীরথী নাম নিয়ে কি বয়ে চলেছে, এবং শেষে গিয়ে সেই নদী কি মোহনায় গিয়ে মিশবে। ঠিক আছে? হঠাৎ ওদের এরকম নদীর কথা আমি কেন জিজ্ঞেস করলাম বলতো? এই যে যে নদীর তিনখানা গতি দেখা যায়, কি, উচ্চ গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি, এই যে তিনটে গতিই দেখা যায়, ঠিক আছে? এই তিনটে গতি যদি একসঙ্গে যদি কোনো নদী দেখা যায়, সেই নদীকে কি নদী বলে জানিস? আদর্শ নদী বলে। কি নদী বলে? তাহলে যে নদীর তিনটে গতি দেখা যায় একত্রে, সেই নদীকে কি বলে? আদর্শ নদী। যদি বলি একটি আদর্শ নদীর উদাহরণ দাও, তাহলে কি হবে? গঙ্গা। এখনো দুটো আছে, ব্রহ্মপুত্র, সিন্ধু। মনে থাকবে? এই তিনটে নদীরই কি আদর্শ নদী। এবং এর সঙ্গে সঙ্গে এদের আরো একটা গুণ আছে, এই নদীগুলোতে কি থাকে জানিস? সারা বছর জল থাকে। গুড। কে বললো নিত্যবহ নদী? কে বললো? শুভ। আচ্ছা, তাহলে যে নদীতে সারা বছর জল থাকে সেই নদীকে কি নদী বলে? নিত্যবহ নদী। আচ্ছা, সারা বছর জল কেন থাকে বলতো? ভেরি গুড। কারণ গঙ্গা কোথায়, যেমন সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে, হিমবাহ মানেই তো বরফ, সেই হিমবাহের বরফ কি কখনো শেষ হবে? কখনো কি শেষ হবে? শেষ যদি না হয়, নদীর জল কি শেষ হবে? সেই জন্যই কিন্তু এই সমস্ত নদীগুলোকে কি নদী বলা হয়? নিত্যবহ নদী। মনে থাকবে প্রত্যেকের?